এবং সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমি যখন প্রতিবাদ করেছিলাম ওই মুহূর্তে যদি সরকার একটু অ্যাটেনশন হতো, বাংলাদেশ এখন এত ইনফেক্টেড হতো না। ইম্পসিবল। যে টাকা পাচার করছে এই টাকাগুলো দিয়ে, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই টাকাগুলো দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ 2 বছর প্রত্যেকটা পরিবারকে 10,000 করে টাকা দিলেও 2 বছর চলতে পারবে, এত পরিমাণ টাকা প্রতি মাসে পাচার করছে। আমি কর্নেল শহীদ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে যুদ্ধটা আপনি শুরু করেছেন, আমি দেশবাসীকে আমার একটাই কথা, সবাই আপনারা ওনার এটাকে অংশগ্রহণ করতে হবে। এটা কোনো রাজনীতিক না, এটা হলো আমাদের জীবন রক্ষার্থে, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা আমাদের জীবন রক্ষার্থে, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে এই সরকারকে উৎখাত করার জন্য, এই সংবিধানটাকে নতুন করে সংশোধন করার জন্য, এই জনগণের জন্য, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের এক হতে হবে। কারণ এই দেশটা সকলের, এটা কারো বাবার দেশ না, এবং অন্যায়ের প্রতিবাদ সবাইকেই করতে হবে। আমি এই গত 8টা মাস যাবত আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না। আমি শুধু অ্যানালাইসিস করেছি কারা এই সরকারের পক্ষে এবং কারা বিপক্ষে। অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কথা বলে, সরকারের পক্ষে বিপক্ষে কথা বললেও কিন্তু সরকারের লোকজনই কিন্তু অনেকে কথা বলতেছে, মানুষের দৃষ্টি লক্ষ্য এগুলো বিভ্রান্ত করার জন্য, আর কিছু না। বা আমি কর্নেল শহীদ ভাই সম্বন্ধে আমি যা অ্যানালাইসিস করলাম, ইজ দ্য রাইট ওয়ে যা করতেছেন, আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমাদের এইভাবে আপনি যেভাবে শুরু করেছেন, আপনার যারা সহযোগিতা করছে এবং আমরা সবাই সহযোগিতা করব, যত তাড়াতাড়ি গণঅভ্যুত্থান করে এই সরকারকে পরাজিত করে আপনার সংবিধানটাকে সংশোধন করা যায়, তত তাড়াতাড়ি এই দেশের মানুষ মুক্তি পাবে। আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এবং ডক্টর কনক সারোয়ার, আপনিও অনেক ধরনের হুমকি তো আমরা সবসময় পাই, তবুও আমাদেরকে আপনি যে স্টেপটা নিয়েছেন, এই স্টেপটা যদি বাংলাদেশের অন্তত 4টা সাংবাদিক অথবা 5টা সাংবাদিক যদি এইভাবে দেশের পক্ষে, মানুষের পক্ষে যদি কথা যদি তুলে ধরতো, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এরকম হতো না। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি যা করেছেন। ধন্যবাদ। দুটি বিষয় আপনি বলছিলেন, একটি হচ্ছে রেমিটেন্স নিয়ে আপনি কথা বলছিলেন। আমি খুব সংক্ষেপে আপনার কাছে দুটি বিষয় তুলে ধরতে চাই। ডিবিসি টেলিভিশনের ওয়েবসাইটের একটি নিউজ যে 12 দিনে $1 বিলিয়ন রেমিটেন্স আসার নতুন রেকর্ড। তো আপনি রেমিটেন্স নিয়ে যা বলছিলেন, 12 দিনে $1 বিলিয়ন, এটা কি সম্ভব? করোনার সময় মানুষ তো নিজেরাই খেতে পারতেছে না, এই রেমিটেন্স গুলো কিভাবে বাংলাদেশ থেকে এই টাকাগুলো অবৈধভাবে বিভিন্ন দেশে এগুলো পাচার করে, তাদের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট গুলো খুবই ভয়ানক। এগুলো বাংলাদেশে ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী এগুলো নিজেরাও তাদের সম্বন্ধে কথা বলার কোনো সাহস নেই। এই সিন্ডিকেট গুলোর কাজই হলো শুধু এই টাকাগুলোকে বিভিন্ন দেশে পাচার করা। এই পাচার করার সময় এই ধরেন 50% একটা বিভিন্ন ধরনের ফাউন্ডেশনে যায়। এই ফাউন্ডেশন গুলো এগুলোকে আবার হোয়াইট দেখা যায় রেমিটেন্স আকারে। আবার 2% যে প্রণোদনাটা দিচ্ছে, তার মানে আপনি 1 কোটি টাকা পাঠালে আপনি 1 কোটি 2 লক্ষ টাকা পাচ্ছেন। এই আপনি যেভাবে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে এই যে এই টাকাগুলো পাচার করে, তখন কিন্তু একটা টাকা 1 টাকা 1.5 টাকার মতো একটা খরচ হয়, টাকাটা কমে যায়। এই প্রণোদনা 2% দেওয়াতে যে দেখাচ্ছে যে প্রবাসীরা উপকৃত হচ্ছে, প্রবাসীরা তো উপকৃত কয় টাকা হচ্ছে। এইগুলো কিন্তু যে দেশের যে মুদ্রাস্ফীতি যে যখন শুরু হবে, আপনার প্রত্যেকটা যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি যে দাম, এই দাম তো কমাবে, আর কমার কোনো স্কোপই নেই। কারণ সবকিছুই মানুষের হাতে টাকা নেই। আপনি যে এখন বাংলাদেশের কোনো ব্যাংকে দেশের সমস্ত মানুষ যদি টাকা উঠাতে চায়, 20% জনগণের টাকা ফেরত দেওয়ার মতো কোনো টাকা অনেক ব্যাংকেই নাই, এবং অনেকগুলো ব্যাংকের মূলধন সহ হারিয়ে ফেলেছে। এইসব টাকা তো দেশ থেকে অনেক আগেই পাচার করেছে। এই পিকে হালদারের কাছে আমি নিজেও টাকা পাই ওর কোম্পানিতে। পিকে একটা দেশ থেকে 5,000, 8,000, 3,000, 3,500 কোটি টাকা কোন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি চুরি করতে পারে না। এগুলো সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। সরকারের ঊর্ধ্বতম যারা যেসব সিন্ডিকেট আছে তাদের সহযোগিতায় এই টাকাগুলো পাচার হয়। এগুলোর সাথে জড়িত সরকার। যখন যে দেশ চালায় সে যদি অপরাধী থাকে, তখন কোনো অপরাধী নির্মূল করা সম্ভব না। কারণ যা কিছু ঘটছে, যা কিছু করতেছে, সবকিছু কিন্তু প্রধানমন্ত্রীর ইশারায় করতেছে। সবাই তো, কেউ তো মুখ খোলার কোনো সাহস নেই। যখন চোর নিজেই চুরি করে, তখন চোরের মার তো বড় গলা থাকবে। কেউ কিন্তু সবাই যেভাবে খুশি চুরি করতেছে, কারো কিন্তু কিছুই হচ্ছে না। একটা সঠিক ভাবে কোনো একটা অপরাধীকে কিন্তু চিহ্নিত করে বিচার করতে পারে নাই। কারণ মূল অপরাধী নির্দেশিত সবাই অপরাধ করতেছে সারা দেশটাকে। আপনি একটা সিম্পল দেখেন, এই পদ্মা সেতু নিয়ে দেখেন। পদ্মা সেতু দুর্নীতি বাদ দেন, এই পদ্মা সেতু একটা সয়াবিন তেল একটা দেখেন, বাংলাদেশে 110 টাকা 105 টাকার উপরে সয়াবিন তেল। এই সয়াবিন তেল যেগুলো বাংলাদেশে আমদানি করা হচ্ছে, যে বিনটাকে যে রিফাইনিং মালয়েশিয়া থেকে যে পাম অয়েলটা নিয়ে আসে, এগুলোর সংমিশ্রণে যে তেলটা তৈরি করে, এগুলোর খরচ তো আপনার 60 টাকা লিটার হয় না।
আপনার অরিজিনাল যেগুলো আপনার সয়াবিন তেল, যেগুলো সানফ্লাওয়ার অয়েল ইউরোপ থেকে যদি করা হয়, বাংলাদেশ থেকে যদি ওগুলো ইম্পোর্ট করে বাইরে থেকে, বাংলাদেশ সরকারের যে ট্যাক্স 60%, যে আপনার 61% যে ট্যাক্স ব্যাট, এগুলো ইনক্লুড করলেও আপনার 65 টাকার উপরে হয় না। তাহলে বাংলাদেশের মানুষ এখানে একটা সয়াবিন তেলকে কন্ট্রোল করলে প্রতি বছর 2টা পদ্মা সেতু বানাতে পারে। এগুলো একটা দুইটা না, হাজার হাজার সেক্টর, মানে হাজার হাজার পণ্য, প্রতিটা সেক্টর এই ধরনের কাজ হচ্ছে। আপনি এই যে দেখেন আইসিটি সেক্টরে বাংলাদেশে শুধু একটা ওয়েবসাইট, যদি আপনার একটা ভার্চুয়াল কোডের একটা ওয়েবসাইট দিয়ে যদি 100 কোটি টাকা দুর্নীতি করে একটা ওয়েবসাইটে, এরকম কত শত শত হাজার হাজার ওয়েবসাইট যেগুলো তৈরি করেছে, এগুলো টাকাগুলো কে নেয়? নাম তো আপনাদের বলতে হবে না, এগুলো কে নিচ্ছে? প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কে ছিল? এতদিন তো 1 কোটি টাকার উপরে স্যালারি নিয়েছে, এখন তো টাকা নেই, টাকা নিতে হবে। এগুলো সমস্ত দুর্নীতির টাকা তো তাদের কাছেই যায়। ডক্টর রাজু, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যে সাম্প্রতিক সময়ে যেটি নিয়ে আপনার সঙ্গে আমার এই অনুষ্ঠানের আগে একবার কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে সরকার এখন রিজার্ভের দিকে হাত দিচ্ছে। আমাদের রিজার্ভ তো একটি ভালো অবস্থায় আছে, প্রায় 42 বিলিয়ন ডলারের রিজার্ভ। তো এখন আমি যেটি জানি, ব্যক্তিগতভাবেও জানি, বিভিন্ন সূত্রে আমি জানি যে সরকারের হাতে টাকা নাই, যে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বা উন্নয়নের নামে যা হচ্ছে, সরকারের পেমেন্ট করার মতো কোনো টাকা নেই। সরকার এখন রিজার্ভে হাত দিচ্ছে। তো খুব সংক্ষেপে আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই, যে আপনি তো এটা নিয়ে খোঁজ খবর রাখছেন, কি হতে যাচ্ছে? সরকার এই আগামী বাজেটের আগে যদি রিজার্ভে যদি হাত না দেয়, তাহলে আগামী বছর কোন সরকারি কর্মকর্তাদের স্যালারি দেওয়ার মতো টাকা নেই সরকারের ফান্ডে। সরকারের বাংলাদেশে টাকা নেই, কিন্তু সরকারের অবৈধ টাকা সব বিদেশে, তা দিয়ে আগামী বাংলাদেশ আগামী 5 বছর 10 বছর চলতে পারবে। তো বাজেটের আগেই রিজার্ভ থেকে প্রকল্প ঋণ নিতে চাচ্ছে সরকার, কারণটা কি? এই জিডিপি গুলো, এই রিজার্ভ মানি গুলো, এগুলো তো অবৈধভাবে বৃদ্ধি করা হয়েছে। এখানে রিজার্ভ মানি দিয়ে কি করা হয়? এই যে বৈদেশিক যে ঋণগুলো নেওয়া হয় এডিপি থেকে, আমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমি আপনাকে 2টা প্রুফ দিয়েছিলাম যে এডিপি 800 কোটি টাকার একটা কাজ করোনার সময় আমাকে দিতে চাইছিল, কারণ চায়নাতে তারা যোগাযোগ করার পরে দেখে যে আমার মেডিসিন লিমিটেড ওই অথরাইজেশন ছিল ওই কোম্পানিগুলোর একমাত্র। তো তখন তারা আমাকে বলেছিল যদি আমি তাদেরকে প্রোডাক্ট দিই তাহলে ওরা এই সামগ্রীগুলো নিবে, অন্যথায় বাংলাদেশ সরকারকে ঋণ দিবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ঋণ দেওয়া হয় তাহলে আমার দেশই তো এটা ডেভেলপ হবে। আমি তো শপথ করেছিলাম করোনার সময় আমি 1 টাকার বিজনেস করবো না, আমি সহযোগিতা করবো। তখন বাংলাদেশ সরকারকে কিন্তু 100 কোটি টাকা ঋণ দিল। ওই ঋণে 800 কোটির ভিতরে 750 কোটি টাকায় কিন্তু খেয়ে ফেলছে সরকারে। তো ওই 50 কোটি টাকার মনে হয় করোনার সামগ্রীও ডিস্ট্রিবিউট করে নাই বিভিন্ন হসপিটালে। এই যে রেমিটেন্স গুলো ঋণ নিতে চাচ্ছে কেন? ইতিমধ্যেই 53% জিডিপির টাকা, এই রিজার্ভের টাকাগুলো ঋণ নেওয়া শেষ। আমাদের মাথা পিছু প্রায় 80,000 টাকার মতো যে এখন ঋণগ্রস্ত আমরা, এই 80,000 টাকা কিন্তু আমরা ঋণই আছি। এখন যদি এই রিজার্ভের ভিতরে নতুন করে সরকার হাত দেয় তাহলে তো আমরা পুরো ঋণই হয়ে যাব, এই রিজার্ভটাই শেষ হয়ে যাবে। তখন হঠাৎ করে যখন আপনার রিজার্ভ গুলো ফান্ড গুলো শেষ হয়ে যাবে, আর এই সরকারের যে মনোপলি যে বিজনেসটা অবৈধভাবে যে আপনার এই জিডিপি বৃদ্ধি, যে রেমিটেন্স যেভাবে দেখাচ্ছে, উন্নয়ন, যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠায় 5%, ওই 95% রেমিটেন্স শুধু সরকারের এই ধরনের আপনার অবৈধভাবে পাচার করে এটাকে হোয়াইট লেভেল করে তৈরি করে বাংলাদেশে এই রেমিটেন্স গুলো পাঠাচ্ছে। তখন কি হবে? এই জিডিপি গুলো, রেমিটেন্স যে রাষ্ট্রীয়, এটা তো জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ, এই সম্পদটার ভিতরে যখন হাত দিবে, এটা যদি শেষ করে ফেলে তখন তো আমাদের আর অবশিষ্ট কিছু নেই। সমস্ত ব্যাংকগুলো খালি, শেয়ার বাজার খালি, সব উন্নয়নের নাম করে শুধুমাত্র বীজ আর ওই আপনার মেট্রো রেলের প্রকল্প এবং রাস্তাঘাট, এগুলো তো দুর্নীতি দেখতে হবে। সব বেশিরভাগই হলো আপনার যেগুলো আপনার বিদেশি যে সহযোগিতা, যেগুলো আপনার রাস্তাঘাট গুলো হচ্ছে, এগুলো তো দুর্নীতি। এই প্রত্যেকটা সেক্টরে আপনার যেখানে এই 80% যদি দুর্নীতি হয়, এই জিডিপির এগেইনস্টে, রেমিটেন্সের এগেইনস্টে তো এই ঋণগুলো নেওয়া হয়েছে আপনার প্রত্যেকটা বিদেশি সংস্থা থেকে। এই ঋণগুলো নেওয়াতে এখন এগুলো লাভটা কার হচ্ছে? জনগণের হচ্ছে না? জনগণের ঋণের বোঝা বাড়তেছে এবং যে গরিবের সংখ্যা যেভাবে বাড়ছে, কর্মবিহীন হচ্ছে, প্রতিনিয়ত যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, এগুলো নিয়ে তো কেউ, সবাই শুধু রাজনীতি করে। এই দেশের মানুষের জন্য তো কথা বলতে হবে। তো এইভাবে আমরা চাই আপনি শহীদ ভাই, আপনি এমন একটা সংবিধান বাস্তবায়ন করুন যে বাস্তবায়ন করলে মানুষের উপকার হবে, এই দেশের উন্নয়ন হবে, দেশের সুরক্ষা হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যখন মানুষের এই করোনার সময় মানুষের যেখানে নিরাপত্তায় ঘাটতি, মানুষের যেখানে চিকিৎসা সামগ্রী নেই,
মানুষের যেখানে ঘাটতি সেখানে সরকার বাহিনী সরকারের ইনস্ট্রাকশনে এই যে বিভিন্ন ধরনের দেখেন এক একবার এক একটা নাটক যে দেখায়, কোন সময় ধর্ষণ, কোন সময় ভাঙচুর, কোন সময় ওইটা হামলা, মসজিদে হামলা, কোন সময় এই মাদ্রাসার এগুলো নিয়ে যে জঙ্গি তৎপরতা, কোন সময় আপনার যে মেজর সিনহাকে হত্যা করে, কোন সময় রায়হানকে হত্যা করে, একটার পর একটা কিন্তু নাটক তাদের এগুলো থাকেই। এগুলো কিন্তু দেশের সরকারের উচিত কি মানুষের উন্নয়নের জন্য কাজ করা, মানুষকে ভালো কথা বলা, সত্য কথা বলা, কিন্তু মানুষকে যে প্রতিনিয়ত বিভ্রান্ত যে তথ্য দিয়ে মানুষের সময় যেভাবে নষ্ট করা হচ্ছে, দেশের উন্নয়ন তো কিছুই হচ্ছে না, শুধু দেখা হচ্ছে যে দেশের উন্নয়ন, প্রকৃতপক্ষে দেশে এখন আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে গেছি। প্রতিটা সেক্টরে দেখেন শিক্ষা ব্যবস্থাটা পুরো ধ্বংস করে ফেলতেছে। এগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদের সংবিধানটাকে এমন ভাবে সংশোধন করা প্রয়োজন যে বা যারা সাথে সাথে জড়িত তাদেরকে জনগণ যেন সাথে সাথে তাদেরকে শাস্তি দিতে পারে এবং সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সঠিক জবাবদিহিতা নিশ্চিত না হবে তখন দেশের মানুষের ভাগ্য কোনো পরিবর্তন হবে না। এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সে প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, ডাজন্ট ম্যাটার, এগুলো জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তারপর তাদের কিভাবে চুরি করতে হবে। এইসব চুরি করে যারা ক্ষমতায় আছে সে প্রধানমন্ত্রী কি আর মন্ত্রী কি, ডাজন্ট ম্যাটার। প্রতিটা নাগরিকের সমান অধিকার। এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই দেশের মালিক না। ওনাদের ইতিহাস আমাদের ঘাটার দরকার নেই, আমরা এই 50 বছর পিছনে যাওয়ার দরকার নেই। এই বর্তমান 12 বছর দেখলেই দেশের মানুষ বুঝতেছে, জানতেছে আগের সরকার কি করেছে, বর্তমান সরকার কি করেছে। একজন আরেকজনের উপর কাদা ছোড়াছুড়ি মানুষের তো কিছু হবে না। মানুষেরকে বাঁচাতে হলে আমাদেরকে এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং অবশ্যই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। তারপর একটা সঠিক ব্যবস্থা করে সে যারা আগামীতে যে বা যারা আসুক তারা যেন ওইভাবে বাস্তবায়ন করতে পারে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। জি, ডক্টর রাজু আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য, আপনার বক্তব্যের জন্য। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলোর আপনি ভুক্তভোগী, সে বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো এবং দর্শকদের জন্য তুলে ধরবো যে এই সরকারের যে ভয়াবহ লুটপাটের চিত্র। আপনি ভালো থাকুন, আবারও দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ভালো থাকুন। হ্যাঁ, সবাই ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কর্নেল শহীদ, আপনি যেটি শুনলেন, আপনার এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত মন্তব্য নিতে চাই, তারপর আমাকে অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, এটা খুব সৌভাগ্যের বিষয় আপনার সাথে যোগাযোগ করে তিনি আসছেন। উনি কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত যতটুকু না, তার চেয়ে বেশি আসছেন উনি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা রক্ষার্থে তার একটা ফিলিংস, সে একটা মঞ্চ খুঁজে পেয়েছে যেটা আমাদের, আচ্ছা আপনাকে বলে রাখি, আমাদের মঞ্চটা আমাদের অনেকে বলেছে এটা অনেক বড় হয়ে গেছে, যে গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান মঞ্চ, এটা আমাদের স্লোগান, এটাই উদ্দেশ্য, এটা আমাদের মিশন। কিন্তু মঞ্চ এখন যেটা নাম দিচ্ছি দেশ মুক্তি মঞ্চ। ছোটটা এই জন্য যে সো দ্যাট ওই স্লোগান দিতে পারছে না, অনেকে বলছে স্যার এটা ছোট করেন আর স্লোগানে আরো অনেক কিছু থাকবে। আমি ঠিক আছে, দেশ মুক্তি মঞ্চ। উনি যে কথাগুলো বললেন, উনি সাপোর্ট করলেন এবং বিজনেস কমিটি সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ, যে মানুষ জাগতে শুরু করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ওনার মতো একটা বিজনেসম্যান আসছেন এবং উনি শিক্ষিত বটে, ডক্টরেট তিনি পিএইচডি করেছেন। অতএব শুধু শিক্ষিত সমাজ না, সব ক্ষেত্রের মানুষ এখন জেগে উঠেছে, সে গ্রামের গরিব কৃষক সবাই জেগে উঠেছে। এবং ওনার মতো সম্মানী ব্যক্তি বিদেশে দেশে যাতে সুনাম আছে, সম্মান আছে, আই স্যালিউট হিম। আশা করছি এরকম সবাই এগিয়ে আসবেন। বাট এখানে একটা কথা আমার বলে দেওয়া উচিত, আমাকে আমার যে মঞ্চে যারা আছেন সদস্যরা বলেছেন আমাকে, আমি যেহেতু মুখপাত্র, যে অর্থনৈতিক ব্যাপার অনেক বিজনেসম্যানরা আমার সাথে যোগাযোগ করেছেন, লিখছেন, যেমন উনি আসছেন, তো অনেকে বলছেন অ্যাকাউন্ট নাম্বার দিতে, টাকা যা লাগবে দিবে, দিস দ্যাট। আমি বললাম আমাদের কোনো অর্থ খরচ হয় না, আমরা এই টেলিফোনে যা কথা বলি, বিদ্যুৎ বিল আসে, যা ভিডিওতে কথা বলি, অতএব আস্থার নামে আমার যে সংস্থা আছে সেই আস্থার নামে বা এই মঞ্চের নামে, অর্থাৎ দেশ মুক্তি মঞ্চ বা গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান মঞ্চের নামে কেউ যদি টাকা চায়, প্লিজ ডু নট গিভ এনি মানি। আমরাও কখনো চাবো না, আই এম টেলিং ইউ, আমি এখান থেকে বলছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনারা যেহেতু অর্থ সবারই লাগে, আপনারও লাগে, আমাদের লাগে,
যুদ্ধ সংগ্রামেও লাগে, যদি প্রয়োজন হয় সে প্রোগ্রাম অনুযায়ী সে প্রোগ্রামে